দেশের রাজনীতি নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক হতাশ এই মুহূর্তে। আসলে কোন পথ আমাদের জন্য ভালো আমরা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারিনি। দেখুন, এতটুকু জানি গত ১৭ বছর আমি যদি এই ইন্টারিম সরকার আসার আগের ১৭ বছর যদি ধরি তাহলে প্রতিনিয়ত আমার যদ্দূর মনে পড়ে এবং এগুলি আমাদের ফেস দ্য পিপল বিশেষ করে আমি প্রতিনিয়ত এই বিষয়গুলি নিয়ে কথা বলি। প্রত্যেক দিন কথা বলেছি। সুতরাং আমি আপনাদের ১০ জন থেকেও একটু বেশি জানি, বুঝি, অন্ততপক্ষে মনে আছে যেগুলি রেকর্ডেড। অ্যা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকারের কাছে বিরোধী দল হিসেবে যতগুলি দল এই মুহূর্তে সরকারের শক্তির আশপাশে রয়েছে, সরকারে রয়েছে এবং বিরোধী দলে রয়েছে, মানে হলো পাওয়ার এক্সারসাইজ করছে বর্তমানে যতগুলি দল, এরা সবাই শেখ হাসিনার আমলে বঞ্চিত ছিল। লিটারালি দে আর কমপ্লিটলি ডিপ্রাইভড। এই দলগুলোর কি চাওয়া ছিল শেখ হাসিনার কাছে? চাওয়া ছিল শুধুমাত্র একটা নির্বাচন। আর তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি ছিল একমাত্র, যেটি তারা বলেছিল, আমরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত চাই। এরপর তোমরা নির্বাচন দাও। নির্বাচন তো শেখ হাসিনা দিয়েছে, তার আমলে তো সবসময় নির্বাচন দিয়েছে। সংবিধানের আলোকে দিয়েছিল। সংবিধানকে সমুন্নত রেখে শেখ হাসিনাও নির্বাচন দিয়েছিল। প্রত্যেকটি নির্বাচন সংবিধানের আলোকে হয়েছে এবং প্রত্যেকটি নিয়োগ থেকে শুরু করে এভরিথিং ওয়ার রান বাই দ্য কনস্টিটিউশন। আপনার মনে থাকবার কথা আপনাদের, যখনই শেখ হাসিনার কাছে চাওয়া হয়েছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, তখন শেখ হাসিনার একটাই জবাব ছিল, সংবিধানের বাহিরে এক পা দিতে পারবে না। সংবিধান সমুন্নত রেখে সব কিছু করা হবে। সংবিধানের বাহিরে বাংলাদেশের সরকার কখনোই যাবে না। এটি ছিল শেখ হাসিনার একমাত্র শেষ কথা। কিন্তু কি, শেখ হাসিনার আরেকটা কথা ছিল, আমি শুধু পাওয়ার চাই, আর কিছুই চাই না। আর কিচ্ছু চাই না, শুধু আমি পাওয়ার চাই। দেখুন, সেই সংবিধানকে এমনভাবে সে তৈরি করেছিল, কারণ সংবিধান আপনার মেজরিটি যার কাছে থাকে সে সংবিধানকে যে কোনো দিন সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করতে পারে, সংশোধন করতে পারে, পরিবর্তন করতে পারে। এটি একদম ইজি কথা, আমাদেরকে নতুন কথা শুনিয়ে তো লাভ নেই। সংবিধান হলো সংসদের মেজরিটির সপক্ষে সংবিধান কথা বলে, মেজরিটির পক্ষে। কারণ হলো সংবিধানকে নিজেদের পক্ষে কথা বলবার জন্যই তৈরি করা একটা বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যবাহী কালচার হয়ে গেছে, রীতি হয়ে গেছে, যেটি শেখ হাসিনা একদম বরাবর তার পুরো আমল জুড়ে করেছে। এখন দুঃখের সাথে বলতে হচ্ছে, দেখুন, সংবিধান কিন্তু শেখ হাসিনাকে বাধ্য করতে পারেনি একটি ভালো নির্বাচন দিতে। সংবিধান কিন্তু শেখ হাসিনাকে বাধ্য করতে পারেনি এই আজকের যারা সরকারের দলের আছে এবং বিরোধী দলের রয়েছে, তৎকালীন সময়ে যারা বিরোধী দলে ছিল তাদের পক্ষে কথা বলতে। সংবিধান কোনোভাবে সুযোগ রাখেনি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে। এগুলি বাস্তবতা। এগুলি যদি ভুলে যান তাহলে অকৃতজ্ঞতার খাতায় নাম লেখাতে হবে এবং অকৃতজ্ঞরা কখনোই দীর্ঘদিন টিকে থাকে না। তাদের সাময়িক হয়তো আনন্দ তারা পায় বিভিন্নভাবে, কিন্তু লম্বা সময় তারা বেঈমানদের খাতায় নাম লেখাতে হয়। অকৃতজ্ঞদের সবসময় মানুষ স্মরণ করে, তবে সেটি একটি নেতিবাচক দৃষ্টিতে। আজকে সেই অবস্থায় কি কোনো কারণে বিএনপি যাচ্ছে? বিএনপি ক্ষমতায় থাকুক এবং ৫ বছর বিএনপি ক্ষমতায় থাকুক কোনো ধরনের ডিস্টার্ব ছাড়া, কারণ আমরা বহুত সময় লস করে ফেলেছি। আমাদের আর লস করবার মতো এই ১৯৭১ সালের পরে আমাদের দেশ স্বাধীন হবার পর থেকে শুধুমাত্র ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের পাল্টা মানে একটা বিচ্ছিরি রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে থাকতে থাকতে আমাদের এই দেশে উন্নয়ন বলতে কিচ্ছু হয়নি। একদম কিচ্ছু হয়নি, জিরো। বরং আমরা অনেক পিছিয়ে গেছি। বহু বছর পর আবারও ২৪ এসছে। এই ২৪-এর পরিবর্তনের পর আমরা যেটি চেয়েছি যে শুধুমাত্র বাংলাদেশে এখন আর কোনো ধরনের বাজে রাজনৈতিক প্র্যাকটিস আমরা দেখতে চাই না। একটি শক্ত বিরোধী দল হয়েছে, অনেকগুলি দলের সমন্বয়ে একটি শক্ত বিরোধী পক্ষ হয়েছে। জামাত ইসলাম কোনোভাবে সততার প্রশ্নে, ন্যায়ের প্রশ্নে এবং উন্নয়নের বা দুর্নীতির প্রশ্নে কোনোভাবে ছাড় দিবে না। এর মুখোমুখিতে বিএনপির যে প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, তার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। তিনি যথেষ্ট
দেখেছেন তার পরিবার বাংলাদেশের সবচেয়ে উন্নত পরিবার ছিল, তিনি প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রী ছেলে, এরকম সন্তান বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। সুতরাং তার মতো লোকের চাওয়া পাওয়ার কিছু নেই, তিনি কাউকেই প্রশ্রয় দিবেন না দুর্নীতি করতে। এই যে দুইয়ের মিলনে বাংলাদেশে আগামী 5 বছর যদি আনটাচড একটা মানে কোনোভাবে ক্ষমতার মধ্যে কোনো অবৈধ টাচ যদি না লাগে, তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমি ব্যক্তিগতভাবে চাই বিএনপিকে সহায়তা করা হোক, বিএনপি যেন সুন্দরভাবে দেশটাকে রান করতে পারে। কিন্তু ভাই, আপনি কি 24কে ভুলে গিয়ে 24কে উপেক্ষা করে দেশ রান করতে পারবেন? এই 24-এর মানে এখন যেটা গতকালকে অধিবেশন হয়েছে, এই অধিবেশনের মধ্যে আমি খুব অবাক হলাম, কষ্ট পেলাম। ঠিক সেম শেখ হাসিনার ভয়েসে কথা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। মানে সংবিধানের বাহিরে এক পা যাওয়া যাবে না, এক পা যাবে না। এটা তো এ তো শেখ হাসিনা বলতেন। তাহলে শেখ হাসিনা আমাদের জন্য মানে খারাপ কোন দিক দিয়ে ছিলেন আমাকে বলতে পারবেন? 24 কোথায়? আমি তো দেখি না 24-এর যারা প্রাণ দিয়েছে গত মানে 1.5 বছর আগে 1,500 মানুষ প্রাণ দিয়েছে। 24-এর এই প্রাণ যাওয়া মানুষের কোথাও তো আমি কোনো কীর্তন দেখি না, কোথাও তাদের কথা বলতে আমি শুনিনি। তাদের জন্য কি আপনারা আপনাদের তাদের কথা কি আপনাদের মনে আছে? আরে বিরোধী দলে কে আছে না আছে, কোন দল, আই ডোন্ট কেয়ার। সরকারে যারা এসছে তাদের কাছে আমাদের সব ধরনের আবেদন, দাবি থাকবে আমাদের পরিবর্তিত বাংলাদেশ চাইবার জন্য। আপনি কি সেই পথে যাচ্ছেন? আমি প্রশ্ন করছি, জনাব তারেক রহমান, আপনি কি কোনো কারণে কোনো সিন্ডিকেটের হাতে পড়ে গেছেন? আপনি কি কোনো কারণে ভুলে যাচ্ছেন যে আপনার 15 বছর, 17 বছর এদেশ থেকে বিতাড়িত হওয়ার পর আপনাদের উপরে যে জেল, জুলুম গেছে, আপনার নেতাকর্মীদের উপরে, আপনার মায়ের উপরে, আপনার ভাইয়ের উপরে, আপনার নিজের উপরে, এগুলো কি কোনো কারণে ভুলে যাচ্ছেন? ক্ষমতার মোহে মাত্র 4 থেকে 5 বছরের জন্য ক্ষমতায় আছেন। শেখ হাসিনার মতো আর বাংলাদেশে কেউ 15 বছর ক্ষমতায় থাকতে পারবেন না। যারা বর্তমানে মন্ত্রী হয়েছেন এবং এমপি হয়েছেন তাদেরকে মনে রাখা উচিত, আপনারা কিন্তু কোনোভাবেই 5 বছরের 5 বছর পর্যন্ত যাবেন কিনা এই নিয়ে সন্দেহ অনেকের মধ্যে থাকতে পারে। কিন্তু আমি মনে করি আপনাদের 5 বছর থাকা উচিত। যে করেই হোক আপনারা 5 বছর থাকুন। একটা সরকার 5 বছর না থাকলে আসলে কোনো দিক দিয়ে ভালো-মন্দ করতে পারে না। কিন্তু আল্লাহ না করুক 5 বছর পর্যন্ত আপনাদেরকে থাকতে দেয় কিনা এটাও একটা সংশয় বর্তমানে উঠছে। বিভিন্ন পক্ষ কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে সবসময় করবেই। সবকিছুকে মোকাবেলা করে আপনারা থাকতে পারবেন কতটুকু, এটি নিয়ে সংশয় রয়েছে। কিন্তু আমার কথা হলো, আপনাদেরকে যে কারণে আমরা ক্ষমতায় আপনাদেরকে, আপনি যখন ক্ষমতায় আসবেন, ক্ষমতায় আসবেন আপনারা, আমরা জানতাম। জেনে শুনেই কিন্তু শেখ হাসিনাকে সবাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলেছে। এগুলি ভুলে গেলে চলবে না। এর পরেও মানুষ নিজেদের সন্তানের জীবন বাজি রেখে এদেশে 24 সংগঠিত করেছিল। সবাই জানে আপনারা ক্ষমতায় আসবেন। এটার জন্য জোরাজুরি কিছু নেই। বর্তমানের অবস্থা, ইলেকশনের একদিন আগেও জানতাম কী অবস্থা হবে ইলেকশনে। হয়েছে তাই। আপনারা ক্ষমতায় এসছেন। কিন্তু আপনাদের যে 24কে ভুলে যাবার যে টেন্ডেন্সি দেখতে পাচ্ছি, এটি ভালো ফলাফল বয়ে আনবে না। আমাকে সবাই বলছে আমি কেন কথা বলি না। বাংলাদেশের রাজনীতিতে কথা বলার শখ উঠে গেছে। এই যে এত কিছু করেছি, সবাই ভুলে গেছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে বিকল্প মিডিয়া তৈরি শুরু করেছিলাম। আপনারা অনেকেই এখন প্রশ্ন করেন যে ফেস দ্য পিপলের কী মানে অবদান। এই জাতির কাছে কোনো কিছু আশা করে লাভ নেই। এই জাতি অনেক অকৃতজ্ঞ একটা জাতি আমরা। অনেক অকৃতজ্ঞ জাতি। আমি ব্যক্তিগতভাবে আজকেও বলছি, এই সরকার থেকে, আগের সরকার থেকে এক সুতা পরিমাণ বেনিফিটেড হইনি। চাইওনি কারো কাছে, যাইওনি কারো কাছে। এই দেশটা ভালো হোক, এই দেশটার জন্য আমি পরিশ্রম করছি। সামনের দিকে বর্তমান সরকারের সবচেয়ে বেশি বড় সমালোচক আমি হব ব্যক্তিগতভাবে। দেখুন, শেখ হাসিনার কথা যদি বলি, শেখ হাসিনা আমার ব্যক্তিগতভাবে কোনো, আমার এই দেশের যখন দেখলাম খারাপ অবস্থা, শেখ হাসিনা মানে একটা বাজে পলিটিক্যাল সিস্টেম চালু করেছে, তার বিরুদ্ধে লেখালেখি শুরু করেছি, তার এমপি মন্ত্রীদের বিরুদ্ধে লেখালেখি শুরু করেছি। আমাকে, আমার পরিবারকে সব কিছু মিলিয়ে আমরা যখন হুমকির মুখে, আমি ব্যক্তিগত হুমকির মুখে যখন দেখলাম যে আমার কলম চালানো যাবে না, তখন আমি দেশ ছেড়ে চলে আসছি। এটি আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শেখ হাসিনা সরাসরি আমার মাথায় বাড়িও দেয়নি। কিন্তু শেখ হাসিনার যে সরকার পরিচালনার সিস্টেম ছিল সেটির বিরুদ্ধে সর্বক্ষণ কথা বলেছি। ইতিহাস আছে, লেখালেখি আছে, সব কিছুর সাক্ষী আছে, ভিডিওজ আছে, সব কিছু করেছি। এটা
ওপেন সিক্রেট, সারা বিশ্ব জানে। কিন্তু শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার মন্ত্রী এমপিদের সাথে ভালো সম্পর্ক ছিল না। সবসময় বহু মন্ত্রীদের সাথে আমার সার্বক্ষণিক এই অনুষ্ঠানের কারণে কথাবার্তা হতো। তাদের সাথে কি ভালো কিছু করতে পারতাম না? তাদের সাথে কি কোনো স্বার্থ উদ্ধার করতে পারতাম না? করিনি। কারণ দেশের গণতন্ত্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলাম। যে একটা ভালো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। সেটির জন্যেই প্রতিনিয়ত কথা বলেছি এবং আওয়ামী লীগের অনেক মানুষ এই গণতন্ত্রের পক্ষে কাজ করেছে। আমি জানি আওয়ামী লীগের সবাই কিন্তু শেখ হাসিনার সাথে একমত ছিল না। সবাই ছিল না। কিন্তু আপনার এই কথা, দুটি কথা বলে আমি শেষ করি এই পর্যায়ে। এই বিষয় নিয়ে কথা বলা শুরু করলে অনেক কিছু বলতে পারবো এবং বলা শুরু করলে কিন্তু থামবো না। এই সরকারকে সাবধান হতে হবে। দুটি জিনিস বলে শেষ করছি। আওয়ামী লীগকে কারা ডুবিয়েছে জানেন? স্পষ্টভাবে জনাব তারেক রহমান আপনাকে আমি বলে রাখছি। আওয়ামী লীগকে ডুবিয়েছে তারাই, যারা ওই আন্দোলনের সময় বা ৫ই আগস্টে যখন পতন হলো, ওই ৬৫০ মানুষ যারা বা ৬০০ মানুষ যারা ক্যান্টনমেন্টে লুকিয়েছিল। এরা জানে যে এরা পাপী, এরা পাপ করেছে। এদের বাড়ি থেকে কেউ হানা দিয়েছিল? এদেরকে কেউ খুঁজতে গিয়েছিল তখন? কেউ না। ওরা নিজেরাই জানতো যে ওরা অপরাধ করেছে এবং ওই দিন ৫ই আগস্ট ঘটনার পেছনে, সংঘটিত হওয়ার পেছনের যে ভূমিকা তারা রেখেছিল, দায় তাদের, যেখানে তারা নিজেদের থেকেই অনুভব করেছে যে তাদের পালাতে হবে। এই কারণে তারা পালিয়েছিল এবং ক্যান্টনমেন্টের কিছু অসাধু অফিসাররা মিলে কিন্তু তাদেরকে দেশ থেকে বিতাড়ন করেছে বা দেশ থেকে পালিয়ে যাবার সুযোগ দিয়েছে। ঠিক একইভাবে আপনার সরকারকেও, জনাব তারেক রহমান, আপনার মা যখন ক্ষমতায় ছিল, আপনার মাকেও ডুবানোর জন্য কিছু লোক এরকম তৎকালীন সময়ে দায়ী ছিল। তারা কিন্তু খুব সুন্দরভাবেই বিভিন্ন সুযোগ নিয়ে বিদেশে চলে গেছিল। তারা বিদেশে থেকে কী বা করেছে? গত ১৭ বছর আপনার যারা বর্তমানে আশপাশের সিন্ডিকেট হয়ে কাজ করছে, তাদের মুখ্য ভূমিকা বা বিদেশে তাদের ভূমিকার কারণে ২৪-এর এই আন্দোলনের সময় তাদের ভূমিকার কারণে কোনো উপকার হয়েছে দেখাতে পারবেন না আপনি। কোনোভাবে দেখাতে পারবেন না। আমরা করেছি। আমরা প্রতিনিয়ত প্রতি ঘন্টায়, ঘন্টায় মানুষকে জেগে নিজের শরীর শেষ করে দিয়েছি। নিজের মেধাকে শেষ করে দিয়েছি শুধু দেশের ইয়ের জন্য। চ্যালেঞ্জ করে বলতে রেকর্ডেড। আপনার লোকজন আশপাশে যারা রয়েছে, এদের কেউ বলতে পারবে না। এদের অনেকের সাক্ষী আমি, যারা পালিয়েছিল। অনেকের সাক্ষী আমি নিজে। নাম বললে নিস্তার পাবে না তারা। নাম বললে প্যান্ট থাকবে না পরনে। কিন্তু বলতে চাই না। আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না। তবে আমাদের ২৪ নিয়ে যেটি বলতে গিয়ে আমি শেষ করছি, কথাটি বলি। সেটি হলো যে আজকেও যারা আপনার সিন্ডিকেট আশপাশে রয়েছে, কালকে যদি কোনো কারণে আল্লাহ না করুক, আপনি থাকুন সুন্দরভাবে। আপনার জন্য সকল ধরনের প্রোটেকশন এই দেশের মানুষ, আপনি যেন ক্ষমতায় থাকতে পারেন, আপনার জন্য মানুষ জীবন দিতে পারে, আপনার প্রোটেকশনের জন্য যে কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে এই দেশের মানুষ। আপনাকে ওইরকমভাবে ভালোবাসে। আপনি সেরকম রোল প্লে করে যাচ্ছেন। আপনি ব্যক্তিগতভাবে আপনি কষ্ট করে যাচ্ছেন। প্রতিনিয়ত আপনি নতুন উদাহরণ তৈরি করছেন। কিন্তু আপনার আশপাশে যারা আছে, তাদের কারণে যদি আবারও আপনার এরকম কোনো পতনের কোনো অবস্থাতে আপনি পড়েন, এই লোকগুলিকে একটাও পাবেন না। আপনি লিখে রাখুন, এই ভিডিওটি প্রমাণ হিসেবে রেখে দিন। যদি এদেরকে ২-১ দিনের মধ্যে পান, এই বাংলাদেশে আপনাকে রক্ষা করার জন্য আছে, আমি সাগর হাতে চুরি পরব। আপনাকে বলে রাখলাম। এরা সবার আগে ভাগবে যেভাবে ভেগেছিল আগে। এরা দেশের জন্য এদের ভাগতে হয়নি। এরা নিজেরা এই আওয়ামী লীগের সময় যারা ভেগেছিল ৫ই আগস্টের পর, কারণ এরা আকাম করেছিল। এরা জানে যে এরা অপরাধী, যে কারণে ভেগে গিয়েছিল। যারা অপরাধ করেনি আওয়ামী লীগের, তারা সবাই দেশে আছে। নিরপরাধ আওয়ামী লীগাররা এখনও দেশে আছে। তারা চায় একটা নতুন বাংলাদেশ। তারাও চায় রাজনীতি করতে। তাদের রাজনীতি করার সুযোগ যদি থাকে দিন, যাচাই বাছাই করে দিন। তবে অপরাধী যারা, তারা চলে গেছে। অনেকে বিদেশে আছে, নিরপরাধও আছে। তবে বেশিরভাগ অপরাধী যারা লুকিয়ে চলে গেছে। আর আপনার সাথে যারা রয়েছে অনেক অপরাধী, যারা এখন অপরাধ করবে, তারাও কোনো কারণে যদি পতন হয়, আল্লাহ না করুক, তাহলে তারাও এভাবে পালিয়ে যাবে। আর আবার এরাই বলবে আমরা দেশের জন্য বিদেশ চলে আসছি। অথচ তাদের নিজেদের অপকর্মের কারণে আবারও পালাতে হবে। আপনার পাশে আর কেউ থাকবে না। সেজন্য বলছি, আপনারা এই ২৪কে বহন করুন। ১৯৭১ সালকে বহন করতে পারেন নাই, বিভিন্ন কারণে আপনারা বঞ্চিত হয়েছেন। ২৪কেও যদি ধারণ করতে না পারেন, অভাগা আপনি।
24কে যদি ধারণ করতে না পারেন, আসলেই আপনি এবং আপনার দল বড় অভাগা হবে। ষড়যন্ত্র থেকে বের হবার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ। কথা চলবে। সালাম।